পূর্বাশা ভাষা ভাষা দৃষ্টি নিয়ে সে কিঞ্চিত সময় তাকিয়ে রইল জায়ানের পানে। অতঃপর হুট করেই বলল, আমাকে একবার জড়িয়ে ধরবেন? জায়ান ভরকে গেল যেন। নিজের কানকে নিজে বিশ্বাস করতে পারছে না বেচারা। মনে হচ্ছে যেন ভুল শুনেছে সে। পূর্বাশা কিনা তাকে জড়িয়ে ধরতে বলেছে? এও সম্ভব কখনো? যাকে জড়িয়ে ধরতে গিয়ে তাকে থাপ্পড় খেতে হয় টপাটপ, সে কিনা আজ নিজে থেকে জড়িয়ে ধরতে বলেছে জায়ানকে? ছেলেটা আর একটু নিশ্চিত হতে প্রশ্ন করল, কি বললে তুমি আবার বলো? অপ্রস্তুত হল পূর্বাশা। ঘোরের বসে জায়ানকে সে বলেছিল জড়িয়ে ধরতে। জড়িয়ে তো ধরলই না, উল্টো এখন আবার বলছে আবার বলতে। এক কথা কতবার বলা যায়? তাও আবার এই ধরনের কথা। আমতা আমতা শুরু করল পূর্বাশা। অপ্রস্তুত কণ্ঠে বলল, কিছু না। সাথে সাথেই জায়ান হামলে পড়ল পূর্বাশার দিকে। ঝাপটে ধরল মেয়েটাকে। হকচকিয়ে উঠল পূর্বাশা। চকিত কণ্ঠে বলল, কি করছেন কি? ছাড়ুন আমাকে। জায়ান ছাড়ল না পূর্বাশাকে, বরং আরও গাঢ়ভাবে জড়িয়ে ধরল পূর্বাশাকে। অতঃপর বলল, এত বড় একটা সুযোগ পেয়ে হাতছাড়া করার মতো বোকা আমি নই কৃষ্ণময়ী। পূর্বাশার সাথে সাথেই চিমটি কাটল জায়ানের বক্ষে। ভেঙচি কেটে বলল, তাহলে এতক্ষণ না শোনার নাটক করছিলেন কেন? ও তো নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না, তাই আর কি। পূর্বাশা হাসল। জায়ানকে আর একটু অবাক করে দিয়ে সেও জড়িয়ে ধরল ছেলেটাকে। জায়ান অবাক হল বটে, তবে পরক্ষণেই তার ওষ্ঠে ফুটে উঠল এক চিলতে সুখকর হাসির রেখা। নতুন দিন, নতুন সময়ে। বাংলাদেশে মোটামুটি শীত পড়তে শুরু করেছে এই সময়ে। যদিও চীনের মতো অতটা হাড় কাঁপানো শীত নয়, তবে বাংলাদেশের মানুষের কাছে এই শীতই প্রবল অসহনীয়। বিশেষ করে রাস্তার পাশের ওই বস্ত্রহীন মানুষগুলোর জন্য। গ্রীষ্মে তবুও তাদের বস্ত্রহীনতা অভিশাপ হয়ে নামে না ততটা, তবে শীতে চরম অভিশপ্ততা বয়ে আনে তাদের জীবনে। জায়ান ইতোমধ্যে চলে এসেছে পূর্বাশাদের বাড়ি থেকে, তবে পূর্বাশা আসেনি তার সাথে। সে থেকে গেছে নিজ বাড়িতে। এতদিন পর মেয়েটা বাড়ি ফিরেছে। নিজের বাড়ি রেখে প্রতিটা দিন কি আর নানা বাড়িতে পড়ে থাকা সম্ভব? আর জায়ানেরও কি এত বছর পর নিজের বাড়ি, নিজের পরিচয়, নিজের পিতাকে ফিরে পেয়ে দিনের পর দিন ফুফু বাড়িতে পড়ে থাকা সম্ভব নাকি? যদিও পূর্বাশাকে ওই নক্ষত্র নামক শিয়ালের আওতায় রেখে আসার কোনো ইচ্ছে ছিল না জায়ানের, কিন্তু করার যে কিছু নেই, তাকে তো ফিরে আসতেই হতো। রাতের আকাশ গোলথালার মতো এক রূপালী চন্দ্র স্থান করে নিয়েছে সেখানে। চারদিকে কেমন মিষ্টি একটা আলো ছড়িয়ে দিয়েছে নীরবে। পূর্বাশা তাদের বাড়ির ছাদের এক কোণে দাঁড়িয়ে দেখছিল আকাশের গোল চাঁদটা। কি ভীষণ ভালো লাগছে তার বলার অপেক্ষা রাখে না আর। চীনে হোস্টেলে থাকা অবস্থায় বারান্দায় দাঁড়িয়ে বেশ অনেকদিনই চাঁদ দেখেছে, তবে দেশের মাটিতে নিজের বাড়ির ছাদে দাঁড়িয়ে চাঁদ দেখার মতো অনুভূতি সে অনুভব করেনি। পূর্বাশার বিভোর হয়ে চাঁদ দেখার মাঝেই পাশে কাউকে অনুভব করল মেয়েটা। পাশ ফিরে তাকালো সে, চোখে পড়ল নক্ষত্রের মুখখানা। ছেলেটা পূর্বাশা চীন থেকে ফিরে আসার পর থেকে এক দণ্ড যেন পিছু ছাড়ছে না তার। সারাদিন যেন সকল স্থানে নক্ষত্র আছেই। এই 2 দিন জায়ান ছিল বিধায় খুব বেশি কাছে আসার সুযোগ পায়নি। এখন তো জায়ানও নেই, সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে বোধ হয়। পূর্বাশা বিরক্ত হল কিঞ্চিত, বিরক্তিভরা কণ্ঠে বলল, কিছু বলবেন নক্ষত্র ভাই? নক্ষত্র তাকালো পূর্বাশার পানে, অতঃপর বলল, আমাকে কি একটা বার মাফ করা যায় না পূর্বা? দিলাম মাফ করে, তারপর আমরা কি আবার আগের মতো সবটা শুরু করতে পারি না? আবারও প্রণয়ের বন্ধনে নিজেদের সিক্ত করে তুলতে পারি না পূর্বা? আমি তোকে ভালোবাসি পূর্বা, ভীষণ ভালোবাসি। তুই যখন কাছে ছিলি হয়তো আমি তোর মনটা বুঝতে পারিনি, কিন্তু যখন তুই দূরে চলে গেলি আমি বুঝলাম তোকে ছাড়া আমি ঠিক কতটা অসহায়। তুই ঠিক আমার হৃদয় কতটা স্থান জুড়েছিলি। পূর্বাশা হাসল। আকাশের চাঁদটার পানে তাকিয়ে বলল, আমার দোয়াটা কবুল হওয়ার জন্য আর প্রজন্ম পর্যন্ত অপেক্ষা করতে হলো না নক্ষত্র ভাই। এ জন্মেই আপনি আবারও ফিরলেন আমার কাছে, আমার প্রণয়ে আসক্ত হলেন। এইটুকু বলে থামল পূর্বাশা, আবার বলল, কিন্তু আমি আপনাকে ধোঁকা দিতে পারলাম না বোধ হয়। আপনার মতো ভালোবাসার অভিনয় করে মাঝপথে আপনাকে ভেঙে গুড়িয়ে দিতে পারলাম না। তবে 4 শব্দের ওই ভয়ঙ্কর বাক্যটা বেশ সুন্দরভাবে বলে দিলাম, আমি আপনাকে ভালোবাসি না। নক্ষত্র যেন ব্যাকুল হয়ে পড়ল। পূর্বাশার কণ্ঠে ভালোবাসি না কথাটা দহনের অনলে দগ্ধ করল তার হৃদয়। দিশেহারা নক্ষত্র হাত বাড়িয়ে ছুঁয়ে দিল পূর্বাশার এক হাত। নিজের হাতের মুঠোয় পুরে নিল মেয়েটার ছোট খাটো হাতখানা। ব্যগ্র কণ্ঠে বলল, আমি তোকে ভালোবাসি পূর্বা, আমাকে তুই ফিরিয়ে দিস না প্লিজ। পূর্বাশা নিজের হাত ছাড়িয়ে নিল নক্ষত্রের হাতের মুঠো থেকে।
সশব্দে একটা চর বসিয়ে দিল বেচারার গালে। শক্ত কণ্ঠে বলল, আমাকে স্পর্শ করার সাহস আপনি কোথা থেকে পেলেন নক্ষত্র ভাই? আপনার মতো প্রতারকের কোনো অধিকার নেই আমাকে স্পর্শ করার। নক্ষত্র হতবম্ব হল, আনমনেই নিজের হাতটা চলে গেল গালে। বিস্ময়ভরা দৃষ্টিতে সে চেয়ে রইল তার সম্মুখে দাঁড়ানো রঞ্চণ্ডীর অবতার ধারণ করা নারীটির পানে। সে ভীত, প্রতিবাদ করতে না জানা, সর্বদা চুপচাপ থাকা মেয়েটাও আজ গর্জে উঠেছে। নিজের সপক্ষে প্রতিবাদের তাগিদে রেছে কাউকে। পূর্বাশার যেন এখনও ক্রোধ কমেনি। নক্ষত্রকে আরও ২-৪টা চর থাপ্পড় লাগিয়ে দিতে ইচ্ছে করছে এই মুহূর্তে। কি পেয়েছে তাকে? খেলার পুতুল। একবার আসবে, ভালোবাসি ভালোবাসি করে হৃদয়ে ভালোবাসার সঞ্চার ঘটিয়ে ধোঁকা দিবে। প্রতারণা করে তত্ত্বু মুখে ঠেলে দিয়ে চলে যাবে। যখন মেয়েটা নিজেকে সামলে একটু ভালোভাবে বাঁচাতে শুরু করল, এখন আবার এসেছে তার জীবনে ভালোবাসার দাবি নিয়ে, আবার তাকে ভেঙে গুড়িয়ে দিতে। পূর্বাশা ঘৃণাভরা দৃষ্টিতে তাকালো নক্ষত্রের পানে। কঠিন কণ্ঠে বলল, যে নিজের সুখের খোঁজে আমাকে ইচ্ছেকৃতভাবে হারিয়েছে, সে আর যাই হোক কখনো আমাকে ফিরে পাওয়ার সুখ না পাক। কথাটুকু বলেই হনহন করে ছাদ থেকে নেমে গেল পূর্বাশা। নক্ষত্র দাঁড়িয়ে রইল ওইভাবেই। সত্যিই তো নিজের সুখের জন্য, সুন্দর কাউকে পাওয়ার জন্যই তো সে ছেড়েছিল পূর্বাশাকে। সুন্দর অবশ্য অনেককেই পেয়েছে সে, কিন্তু সুখ, সেই সুখ কি আদৌ পেয়েছে নক্ষত্র? যদি পেতই তাহলে তো আর পূর্বাশার নিকট ছুটে আসতে হতো না তাকে। আবারও নিজের ভালোবাসার কথা জানাতে হতো না। স্বার্থপর সময় বয়ে চলছে তার আপন গতিতে। কারো সুখ দুঃখ, ভালো থাকা মন্দ থাকা কোনোটাই তার দেখার বিষয় নয়। দেখতে দেখতে জায়ানদের চীনে ফিরে যাওয়ার সময় চলে এসেছে। তবে চীন থেকে আসার সময় তারা 4 জন আসলেও যাবে 3 জন। মিসেস শিও থেকে যাবেন জাফর চৌধুরীর সাথেই। এই কয়টা দিন অনেক দৌড়াদৌড়ি করে সে নিজের বাংলাদেশে থাকার মেয়াদ বাড়িয়েছে বেশ। এখানে থাকতে থাকতে আবার স্থায়ীভাবে এদেশে থাকার ব্যবস্থাটাও করে ফেলবেন তিনি। ইমেইলের মাধ্যমে কলেজের চাকরিটা ছেড়ে দিয়েছেন মিসেস শিও। কলেজের চাকরিটা মূলত তিনি শখের বশে করতেন। তার মূল কর্ম ছিল রেস্টুরেন্ট। বাবার থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া চীনে বেশ কয়েকটা রেস্টুরেন্ট রয়েছে তার নামে। এবং তাদের ইনকাম, এত টাকার মূল উৎস সেগুলোই, যা এতদিন সে পরিচালনা করলেও এবার থেকে পরিচালনা করবে জায়ান। বাবাকে ছেড়ে আবার ফিরে যাওয়ার কোনো ইচ্ছে জায়ানের না থাকলেও যেতে হচ্ছে। তার পড়াশোনা এখনও সম্পূর্ণ হয়নি, তার উপর আবার রেস্টুরেন্টের ব্যবসা। সব দিক তো এখন তাকেই সামলাতে হবে। সকাল সকাল জায়ান, ত্রিশাম আর পূর্বাশা একদম তৈরি হয়ে পৌঁছে গেল এয়ারপোর্টে। তাদের এগিয়ে দিতে 2 বাড়ির অনেকেই এসেছে। তবে একটা মানুষ বেশি এসেছে বোধহয়। আগের বার পূর্বাশাকে এগিয়ে দিতে আসতে নক্ষত্রকে দেখা যায়নি, তবে এবার সেও এসেছে। সকলের কাছ থেকে বিদায় নিয়ে পূর্বাশা পা বাড়াল এয়ারপোর্টের দিকে। ঠিক তখনই তাকে পিছু ডাকল নক্ষত্র, বলল, পূর্বা। পূর্বাশা থমকে দাঁড়াল, ঘুরে তাকালো পিছনের দিকে। নক্ষত্র এগিয়ে গেল তার দিকে, বলল, সাবধানে যেও। আরও কিছু হয়তো ছেলেটা বলতে চাইছিল তাকে, তবে জায়নের উৎপাতে আর বলা হল না। ছেলেটা হিংসায় যেন জলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। ব্যস্ত পায় সে পূর্বাশা আর নক্ষত্রের মধ্য বরাবর থেকে একবার ওদিকে যাচ্ছে তো একবার এদিকে আসছে। নক্ষত্র কি বিরক্ত হবে? পূর্বাশা নিজেই বিরক্ত হল জায়ানের এমন কাণ্ডে। নাকমুখ কুচকে শুধালো, সমস্যা কি আপনার? এভাবে চরকির মতো ঘুরছেন কেন? জায়ানের দৃষ্টি তীক্ষ্ণ হল। সে একবার নক্ষত্রের পানে দৃষ্টি নিক্ষেপ আবার তাকালো পূর্বাশার পানে। অতঃপর তীক্ষ্ণ কণ্ঠে বলল, ও তোমার সাথে কথা বললে আমার সহ্য হয় না। নক্ষত্র হাসল। সে হয়তো বুঝল কিছু একটা। আর কথা বাড়াল না, শুধু এইটুকু বলল, ভালো থাকিস। কথাটুকু বলেই আবার ফিরে এলো সে আগের স্থানে। আর পূর্বাশাকে নিয়ে জায়ান প্রস্থান করল তাদের গন্তব্যের উদ্দেশ্যে। বাড়ির লোকজন এক এক করে সকলে ফিরে যেতে শুরু করল, তবে ফিরে গেল না নক্ষত্র। এয়ারপোর্টের বাইরে ঠায় দাঁড়িয়ে রইল সে। বেশ কিছুক্ষণ পর একটা বিমান মাথার উপর থেকে উড়ে যেতে দেখে সেদিকে তাকালো ছেলেটা। এই বিমানেই হয়তো উড়াল দিয়েছে পূর্বাশা। আবার নাও দিতে পারে, তবে নক্ষত্রের কেন যেন মনে হচ্ছে এই বিমানেই রয়েছে পূর্বাশা। আকাশের দিকে মুখ করে বিমানটা যতক্ষণ না দৃষ্টিসীমার বাইরে গেল ঠিক ততক্ষণ সেদিকে চেয়ে রইল নক্ষত্র। বিমানটা চোখের সামনে থেকে উধাও হতেই দৃষ্টি নত করল ছেলেটা। মাটির দিকে মুখ করে বলল, আমার করা অন্যায়ের শাস্তি বোধহয় তোকে আর ফিরে না পাওয়া পূর্বা। এইটুকু বলে মলিন হাসল নক্ষত্র, আবার বলল,
সৃষ্টিকর্তা বোধহয় আমাকে এত বড় শাস্তি না দিলেও পারত। একটা বার তোকে যদি আমার করে দিত তবে কি খুব বেশি অন্যায় হয়ে যেত? আমি না হয় অন্যায় করেছি, সেই অন্যায়ের শাস্তি না হয় তোকে আমার কাছে রেখে অন্যভাবে দিত। তোকে কেড়ে নিয়ে কেন সে অন্যায়ের শাস্তি আমাকে দিল? আমি কিভাবে বাঁচব তোকে ছাড়া? এতদিন না হয় তবুও একটা আশায় বেঁচেছিলাম। ভেবেছিলাম তুই ফিরবি, তোর কাছে ক্ষমা চাইব, একটা সুযোগ চাইব, তুই হয়তো সুযোগটা দিবি। কিন্তু আজ তো সে আশাও নিঃশেষ হল। এবার আমি কোন আশায় বাঁচব রে পূর্বা? চীনের উজ্জ্বল আকাশ, সূর্যটা বেশ দারুণভাবে জ্বলছে আজ। এতে অবশ্য শীত কমেনি একটুও। শীত সে শীতের মতোই প্রকোপ আকার ধারণ করেছে। বাংলাদেশে মোটা শীত পোশাকগুলোর ব্যবহার না করলেও চীনের এয়ারপোর্টে নেমেই সেগুলোর প্রয়োজন পড়ল জায়ান, পূর্বাশা আর ত্রিশামের। খুব সুন্দরভাবে সেগুলো শরীরে জড়িয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হল তিনজন। কিন্তু কলেজের সম্মুখে আসতে আলাদা হয়ে গেল তিনজন। জায়ান তার ফ্ল্যাটে চলে গেল, পূর্বাশা তার হোস্টেলে আর ত্রিশাম তার হোস্টেলে। সময় গড়াল, দিনের সূর্যটা ডুবে গিয়ে রাতের দেখা মিলেছে। ব্যস্ত শহরটা ভরে উঠেছে কৃত্রিম আলোয়। সেই দুপুরের আগে চীনের মাটিতে পা রেখেছে পূর্বাশারা। কিন্তু এখন অবধি জায়ানের খবর নেই কোনো। একের পর এক কল করে যাচ্ছে অথচ তার রিসিভ করার কোনো নামগন্ধ নেই। সেদিন একটু কি নাকি জড়িয়ে ধরেছিল, তাতেই বোধহয় সাপের 5 পা দেখেছে ছেলেটা। ছেলেদের এই একটা প্রচণ্ড বাজে অভ্যাস, পটানোর সময় কত শত মিষ্টি কথা, সারাক্ষণ তার পিছনে পড়ে থাকা, কল দেওয়ার আগে ধরা, আর একবার পটে গেলে ব্যাস আর খোঁজই পাওয়া যায় না। আর সেখানে পূর্বাশা তো এখনও নিজের মনের কথা জানায়নি জায়ানকে। তার ভালোবাসাও গ্রহণ করেনি, তার মধ্যেই অবহেলা শুরু করেছে। ক্রোধে ফুঁসে উঠল মেয়েটা। যদিও এরপর সে আর না কল করত আর না কিছু বলত, একদম একটা শিক্ষা দিয়ে ছাড়ত। এখন শুধুমাত্র একটা প্রয়োজন আছে বলে জায়ানকে চাই। ছেলেটার ব্যাগের মধ্যে তার মহামূল্যবান সম্পদ আমের আচার রয়েছে। আসার সময় নিজের ব্যাগে জায়গা না হওয়ায় ত্রিশামের ব্যাগে আচারটা দিয়েছিল, কিন্তু জায়ান হিংসার দাপটে সেখান থেকে আচার নিয়ে নিজের ব্যাগে রেখেছে। আর এখন কলই ধরছে না। পূর্বাশা ক্রোধে গোজগোজ করতে করতে হোস্টেল থেকে বেরুল। এখন সে জায়ানের ফ্ল্যাটে যাবে। যেমন ভাবনা তেমন কাজ। অল্প সময়ের মধ্যেই জায়ানের ফ্ল্যাটের সম্মুখে এসে দাঁড়াল পূর্বাশা। হাত বাড়িয়ে কলিং বেল টিপল। 1 বার, 2 বার, 3 বার, না কেউ দরজা খুলল না। ক্রোধ সরে গিয়ে এবার ভয় হতে শুরু করল পূর্বাশার। কল করল, তা ধরল না জায়ান। এখন কলিং বেল টিপছে, তাও দরজা খুলছে না। এমন করার ছেলে তো জায়ান নয়। ছেলেটা ঠিক আছে তো, নাকি কোনো বিপদ আপদ ঘটেছে? ভয়ে অন্তরাত্মা কেঁপে উঠল পূর্বাশার। অস্থির হল মেয়েটার চিত্ত। কলিং বেল বাজানোর সাথে সাথে এবার জোরে জোরে করাঘাত করতে শুরু করল ফ্ল্যাটের দরজায়। গলা উঁচিয়ে বলল, দরজা খুলুন জায়ান ভাই, দরজা খুলুন। খানিক পরই দরজাটা খুলে গেল। ব্যস্ত ভঙ্গিতে তাকালো পূর্বাশা। চমকে উঠল সে। জায়ান দাঁড়িয়ে রয়েছে তার সম্মুখেই। ফর্সা ঘুমোঘুম মুখশ্রীর উপরে উস্কো খুস্কো হয়ে লেপ্টে রয়েছে কালো চুল। শরীরে জড়ানো ধূসর রঙা একখানা টি-শার্ট আর পরনে 2 কোয়ার্টার প্যান্টের অস্তিত্ব। ফর্সা কালো লোমযুক্ত পা জোড়া বেরিয়ে রয়েছে বাইরেই। হৃদযন্ত্রটা যেন লাফিয়ে উঠল পূর্বাশার। অদ্ভুত এক শিহরণে আবিষ্ট হল মেয়েটা। নিমেষেই একটু আগের ক্রোধ, ভয় দুটোই যেন ভুলে বসল সে। ছেলেটা এত সুদর্শন কেন? এত সুদর্শন হতে কে বলেছে তাকে? ঢোক গিলল পূর্বাশা। আমতা আমতা করে বলল, আমার আমের আচার নিতে এসেছিলাম। জায়ান দরজা ছেড়ে সরে দাঁড়াল, বলল, ভিতরে এসো। পূর্বাশা ভিতরে গেল না। এদিক ওদিক এলোমেলো দৃষ্টি ফেলে বলল, না, ভিতরে যাব না আমি। আমাকে আমার আমের আচার দিয়ে দিন, আমি চলে যাব। জায়ান ভ্রু কুঁচকাল। তাকিয়ে দেখল অপ্রস্তুত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা পূর্বাশাকে। হয়তো বুঝল সে কিছু। এমনিতেও পূর্বাশাকে তার থেকে অধিক কেউ বোঝে না। মেয়েটার মুখ দেখেই সে মনের খবর বলে দিতে পারে। পূর্বাশার মুখ পানে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসল জায়ান, অতঃপর আবার বলল, ভিতরে এসো। কথাটুকু বলে আর পূর্বাশাকে কিছু বলার সুযোগ দিল না। সময় ব্যয় না করে চলে গেল ভিতরে। বেশ কিছুক্ষণ কেটে গেলেও জায়ান যখন আচার নিয়ে ফিরল না, তখন এক প্রকার বাধ্য হয়েই ভিতরে গেল পূর্বাশা। দেখল জায়ান পায়ের উপর পাতুলে আয়সী ভঙ্গিতে টিভি দেখছে। মেজাজ চটে গেল মেয়েটার। তাকে বাইরে দাঁড় করিয়ে কিনা এখানে বসে টিভি দেখছে। পূর্বাশা এগিয়ে গিয়ে দাঁড়ালো জায়ানের পাশে। ঝাঝালো কণ্ঠে বলল, আমাকে বাইরে দাঁড় করিয়ে রেখে আপনি এখানে বসে বসে টিভি দেখছেন?
জায়ান টিভির দিকে দৃষ্টি রেখেই উত্তর দিল, তোমাকে বাইরে দাঁড়িয়ে থাকতে বলেছে কে? তোমাকে তো আমি ভিতরে আসতে বলে তবেই এলাম। দাঁতে দাঁত চাপল পূর্বাশা, বলল, আমার আচার দিন, আমি চলে যাই। জায়ান উত্তর দিল না কোনো। সোফা থেকে উঠে গিয়ে দরজাটা আটকালো, অতঃপর একটা চিরুনি নিয়ে এসে বসে পড়ল সোফার পাশে মেঝেতে। চিরুনিটা পূর্বাশার পানে বাড়িয়ে দিয়ে বলল, মাথায় চিরুনি করে দাও তো। পূর্বাশা চোখ ছোট ছোট করে তাকালো জায়ানের পানে। মুখ বাঁকিয়ে বলল, আমি আপনার চুলে চিরুনি করতে আসিনি, এখানে এসেছি আচার নিতে। আচার দিন, চলে যাই। চুল এলোমেলো করে আমি আচার দিতে পারবো না। আগে চুল ঠিক করে দাও, তারপর তোমার আচার পাবে। পূর্বাশা আশ্চর্য হল, অবাক সুরে বলল, আচারের সাথে চুলের কি সম্পর্ক? কে জানে, তোমাকে যা বলেছি তুমি তাই করো, নয়তো তোমার আচার আজ আর পাচ্ছ না তুমি। পূর্বাশা তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল জায়ানের পানে, তবে বলল না কিছুই। কি বলবে সে? পূর্বাশা বেশ ভালোভাবেই জানে যে জায়ান যখন বলেছে তার চুল ঠিক করে না দিলে আচার দিবে না, তার মানে দিবে না। এই ছেলের ঘাড়ের ২-৪টা রগ যে বিধ্বংসী আকারে বাঁকা, তা এতদিনে আর বুঝতে বাকি নেই পূর্বাশার। মনের ক্রোধ মনে চেপে রেখেই জায়ানের হাত থেকে চিরুনি নিয়ে বসল সে সোফায়। আলতো হাতে চিরুনি করে দিতে লাগল ছেলেটার চুলের ভাঁজে। প্রেয়সীর স্পর্শে যেন শিহরণ খেলে গেল জায়ানের সর্বাঙ্গে। হৃদয়ে চলতে থাকা অস্থিরতার ভাবটা যেন নিমিষেই উধাও হল। শান্তিতে ভরে উঠল হৃদয় কুঠুরি। পরম আবেশে চোখ বন্ধ করল ছেলেটা। পূর্বাশা চুলে চিরুনি করতে করতে হঠাৎ করেই জায়ানের শান্তির ১২টা বাজিয়ে এক গোছা চুল টেনে ধরল এক হাতে। হকচকিয়ে উঠল জায়ান। কণ্ঠে আহ করে ব্যথাতুর ধ্বনি তুলে বলল, কি করছো কি? চুল টানছ কেন আমার? পূর্বাশা দাঁতে দাঁত চাপল। কটমট করে বলল, কতবার কল করেছি, কল রিসিভ করেননি কেন? জায়ান উল্টো হয়ে ঘাড় কাত করে তাকালো পূর্বাশার পানে, অতঃপর বলল, ঘুমেছিলাম আমি, টের পাইনি তুমি কল করেছ। এত ঘুম কেন আপনার যে এতবার কল করলেও ধরতে পারেন না? এত ঘুম কোথায়? এতদিন বাড়িতে বাবার কাছে ছিলাম, রাতে ঠিকমতো ঘুমাইনি একদিনও। তাই এসে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়েছিলাম বোধ হয়। এইটুকু বলে থামল জায়ান। পূর্বাশার পানে তাকিয়ে ঠোঁট টিপে হেসে বলল, তুমি আমাকে একবার বিয়ে করেই ফেলো না কৃষ্ণময়ী, বিশ্বাস করো সারারাতে আমি একটুও ঘুমাবো না, আর না তোমাকে একটুও ঘুমাতে দেব। পূর্বাশার একটু সময় লাগল কথাটা বুঝতে। তবে কথাটা মস্তিষ্কে হানা দেওয়ার সাথে সাথে কান গরম হয়ে উঠল মেয়েটার। কি নির্লজ্জ কথাবার্তা! লজ্জায় হাঁসফাঁস করে উঠল পূর্বাশা। জায়ানের চুল ছেড়ে দিয়ে এলোমেলো দৃষ্টি ফেলতে শুরু করল এদিক ওদিক। জায়ান লক্ষ্য করল তা। এবার সে সম্পূর্ণরূপে ঘুরে বসল পূর্বাশার দিকে ফিরে। মৃদু কণ্ঠে শুধালো, আমাকে বিয়ে করছো কবে? পূর্বাশা অপ্রস্তুত হল আরও। আমতা আমতা করে বলল, করব না আমি আপনাকে বিয়ে। কেন? জানি না। জায়ান হয়তো বলতে চাইল আরও কিছু, কিন্তু তার আগেই ফ্ল্যাটের কলিং বেলটা বেজে উঠল। ছেলেটা আর কথা না বাড়িয়ে উঠে গেল। দরজা খুলে দেখতে পেল ডেলিভারি ম্যান এসেছে খাবার নিয়ে। বিশাল একটা খাবারের প্যাকেট। জায়ান খাবারের প্যাকেটটা নিজের হাতে নিল, ভিতরে এসে দুটো প্লেট এনে খাবারগুলো নিয়ে বসল আবার মেঝেতে। পূর্বাশারও হাত টেনে নামিয়ে বসালো মেঝের উপরে, অতঃপর প্যাকেট থেকে একের পর এক খাবার বের করে পূর্বাশার পানে বাড়িয়ে দিতে দিতে বলল, খাওয়া শুরু করল। পূর্বাশা বড় বড় চোখ করে তাকালো খাবারগুলোর দিকে। অবাক কণ্ঠেই বলল, এত খাবার কে খাবে? কেন তুমি আর আমি? এত খাবার? আর তাছাড়া আমি খেয়ে এসেছি, এখন খাবো না। আপনি আমার আচার দিন, আমি চলে যাই। যাবে তো খেয়ে যাও, তোমার জন্যই আমি এত খাবার অর্ডার করিয়েছি। এখন তুমি না খেলে কতগুলো খাবারের অপচয় ঘটবে বুঝতে পারছ? প্রতিদিন বিশ্বে হাজার হাজার মানুষ না খেয়ে অনাহারে কাটায়, আর তুমি কিনা খাবার সম্মুখে পেয়েও অপচয় করবে? পূর্বাশা আর দ্বিরুক্তি করল না। নিশ্চয়ই খাবার অপচয় করাটা ঠিক হবে না তার। তাই আর কোনো কথা না ভেবে খাওয়া শুরু করল সে। একটু তাড়াহুড়ো করেই খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো পূর্বাশা, অতঃপর বলল, আমার আচারটা দিন তাড়াতাড়ি, আমাকে এখন হোস্টেলে ফিরতে হবে, নয়তো কর্তৃপক্ষ হোস্টেল বন্ধ করে দিবে। জায়ান ভাবলেশহীন নির্বিকার ভঙ্গিতে বলল, তোমার হোস্টেল ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। পূর্বাশা চমকাল, দ্রুত মোবাইল বের করে সময় দেখল। চোখ যেন কপালে উঠল তার। 11টার বেশি বেজে গেছে। এই জায়ানের কথায় কথায় এতক্ষণ সময়ের দিকে খেয়ালই ছিল না মেয়েটার। এখন কি করবে সে? কোথায় যাবে? হোস্টেলে গেলে হোস্টেল কর্তৃপক্ষ জীবনেও এখন ঢুকতে দিবে না তাকে। পূর্বাশা চিন্তিত হল, অস্থির কণ্ঠে বলল, এখন কি হবে? আমি কোথায় থাকব আজ রাতে?
জায়ান তাকালো পূর্বাশার অস্থিরতায় ছায়া মুখ পানে। শীতল হল তার দৃষ্টি, ঠান্ডা কণ্ঠেই বলল, কেন আমার ফ্ল্যাটে আমার সাথে থাকবে? চকিত হল পূর্বাশা, চরম বিস্ময় নিয়ে তাকালো সে জায়ানের পানে। কি বলল ছেলেটা? সে আজ তার ফ্ল্যাটে থাকবে, তার সাথে, তাও বিয়ে ব্যতীত? এই ছেলের মাথায় কি ঘুরছে? নির্ঘাত এত কথার জালে পেঁচিয়ে ইচ্ছে করে জায়ান তাকে দেরি করিয়েছে। ফুঁসে উঠল পূর্বাশা, দাঁতে দাঁত চেপে বলল, আপনি ইচ্ছে করে আমার দেরি করিয়েছেন তাই না? জায়ান খেতে খেতেই ভাবলেশহীনভাবে জবাব দিল, অনেকটা। পূর্বাশা চটে গেল আরও, তাতানো কণ্ঠে বলল, আপনি একটা বদবাজে পুরুষ মানুষ। আমি দরকার হলে রাস্তায় থাকব আজকে রাতে, তবুও তো আপনার ফ্ল্যাটে আপনার সাথে থাকব না। জায়ান কোনো ভনিতা ছাড়াই জবাব দিল, দরজা ওই দিকে।